প্রচণ্ড শীত, তাপমাত্রা নেমে গেছে ৬-৭ ডিগ্রিতে। ঠিক সেই সময়টাতে এই ভদ্রলোক সারা বছর পরে থাকা যে শার্ট, ওই শার্টটি গায়ে দেয়া আর একেবারেই জীর্ণ শীর্ণ একটি জ্যাকেট গায়ে দেয়া, যাতে এই তীব্র শীত মানানো খুবই কঠিন। আর একটি মাফলার কোনো মতে পেঁচিয়ে রাখত। পরনের ওই প্যান্টটাও সারা বছর পরেছিল এই একটি প্যান্ট, এটা ছিঁড়ে গিয়েছে নিচের অংশটা। একটা বেল্ট, এটার বয়স হয়তো আমার বয়সের কাছাকাছি হবে। এটাও একেবারে মলিন দশা। পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে অনেকাংশেই। এই তীব্র শীতে কেউ সাধারণত এইভাবে এই স্যান্ডেল পরে থাকতে পারে না। পায়ের পেছনের অংশটা ফেটে গেছে। অনেক সময় দেখলেই ভয়ে শরীর শিউরে উঠে, যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আবার তীব্র গরম, যেখানে স্বাভাবিকভাবে হাঁটাচলা করা দেয়, কিন্তু এই ভদ্রলোক এই ছেঁড়া স্যান্ডেল পরে, এই মলিন শার্ট প্যান্ট পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে তার কাজের প্রয়োজনেই। প্রথমে সরকারি চাকরি করতেন, সেই প্রতিষ্ঠানটি সরকার বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরে উনি চাকরি হারান। তারপরে বেসরকারি অন্য একটি প্রতিষ্ঠানে উনি চাকরি নেন। ধারণা করি ওই সময় সরকারি চাকরি তেমন বেতন ছিল না। ওনার যেই পজিশন ছিল, সেই পজিশন অনুযায়ী হয়তো সর্বোচ্চ বেতন উনি পেতেন 4-5 হাজার টাকা। সেই সময় এটাই ছিল হয়তো সর্বোচ্চ বেতনের মাপকাঠি। আবার বেসরকারি চাকরি যখন নিয়েছেন, সেখানেও যে উনি খুব বেশি একেবারে 50-60 হাজার বা 1 লাখ টাকা বেতন পেয়েছেন এরকম না, সেটারও পরিধিটা হয়তো 15-20 হাজার টাকার মধ্যেই হবে। ওনার পরিবারের সদস্য ছিলেন ওনার বড় বোন, বড় বোনের ছেলে, আর উনি ছোট্ট একটি কামরাতে এক রুমে ওনার সংসারটা চলত। কিন্তু ওনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে, যাদেরকে আমি চিনি, যাদের সাথে আমার সম্পর্ক, তারা সবাই অত্যন্ত রুচিশীল, শিক্ষিত, সজ্জন। কাপড় চোপড়ে তো অত্যন্ত অত্যন্ত তাদের রুচির পরিচয় দিতেন সবসময়ই। উনি কেন এমন হলেন এবং পরিবারের এই সদস্যগুলোর সাথে কেন ওনার যোগাযোগ নেই, ওনারাও বা কেন তার এই ভাইটির সম্পর্কে বা এই আত্মীয়টির সম্পর্কে কখনোই কোনো কথা বলতেন না, এটা আমার কাছে বোধগম্য ছিল না। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমার নিবিড় সম্পর্ক থাকার পরেও ওনার বিষয়ে কখনো তাদেরকে তেমনভাবে কোনো কথা বলতে দেখিনি। তো ওনার এই যে মলিন জীবনযাপন, এটার কারণ আজও আমার কাছে উদ্ঘাটিত হয়নি। অথচ উনি টাকা জমানোর বিষয়ে, টাকা সেভ করার বিষয়ে উনি খুব কঠোরভাবে একটি নিয়ম পালন করতেন। সেটা হচ্ছে, উনি যা আর্ন করতেন সেটা দিয়ে সংসারের, ওনার রুচি মতো সংসারের যা খরচ, সেটা শেষ করার পরও ওইখান থেকে উনি বেশ পরিমাণ টাকা আবার ব্যাংকে জমাতেন। বিভিন্ন ব্যাংকে, আমাদের দেশের প্রাচীন যতগুলো ব্যাংক আছে সবগুলোতেই ওনার ডিপিএস ছিল, এবং মাস শেষে পরের মাসে যখন উনি বেতন পেতেন, উনি ডিপিএস দেওয়ার জন্য হন্যে হয়ে যেতেন। এই ব্যাংক থেকে ওই ব্যাংক, ওই ব্যাংক থেকে ওই ব্যাংক, তারপরের ব্যাংক। ওনার কাছে যদি কখনো জানতে চাইতাম অমুক ব্যাংকের ডিপিএসের ইন্টারেস্টের হার কত, উনি মুখস্থ বলে দিতেন, এবং সত্যি তাই। এটা আন্দাজের উপর বলেছেন এমন না, উনি জেনেই বলেছেন, এবং জানাটা অত্যন্ত সঠিক। তো এই যে অবস্থাটা ওনার, এই মানুষটির সাথে আমার যে ঘনিষ্ঠতা, যে সম্পর্ক, আমি অনেকবার জানার চেষ্টা করেছি নানাভাবে, নানা কৌশলে, যে আপনার এই জীবনযাপনের কারণ কি। এই টাকা জমিয়ে উনি জায়গা কিনেছেন, সেই জায়গাতে উনি বাড়ি করেছেন। কারো কারো মতে উনি এরকম 2টি বাড়ির মালিক। আমি একটি সম্পর্কে জানি, একটার বিষয়ে আমাকে বলেছেন, কিন্তু পরেরটি সম্পর্কে আমি নিশ্চিত নই। কিন্তু যারা বলেছেন তারাও তার ঘনিষ্ঠ বিধায় সেটাও যে সত্য নয় এমন বলা যাচ্ছে না। যদি সত্য হয়ে থাকে, তাহলে তার এই যে একেবারে অসচ্ছল একটি জীবনযাপন, অসুন্দর একটি জীবনযাপন, ভয়ানক কৃপণ, মাত্রাতিরিক্ত কৃপণ, এই জীবনযাপনটা কেন, এই প্রশ্নের উত্তর আমি কখনো খুঁজে পাইনি।
না খেতে পেয়ে লোকটির শরীর একেবারে লিকলিকে হয়ে গেছে। উচ্চতায় আমার চেয়েও উনি আরেকটু বেশি ছিলেন, 6 ফিট ছিলেন। দেহের কাঠামোটা খুবই সুন্দর ছিল, গায়ের রং ছিল একেবারে কাঁচা হলুদ বরণ। সেই মানুষটি এই তার নোংরা জীবনযাপনে শেষ পর্যন্ত শরীরের হাড়গুলো বের হয়ে গেছে। উনি আর হাঁটতে পারতেন না, একটু হেঁটেই রাস্তার মধ্যেই কোনো একটা জায়গাতে বসে যেতেন, হাতে লাঠি নিয়ে ঘুরতেন। তারপরে উনি ব্যাংকে যেতেন, ব্যাংকে ডিপিএসের টাকা জমা দিতে। ওনার প্রয়োজনীয় খাদ্যটুকু উনি গ্রহণ করতেন না। এখন এভাবে জীবনযাপন করতে করতে একটা সময় উনি মৃত্যুবরণ করলেন। এই যে উনি কষ্ট করে গেলেন, প্রচণ্ড কষ্ট করে গেলেন, সারাটা জীবন উনি কষ্ট করে গেলেন। আর জমিয়ে জমিয়ে উনি জায়গায় কিনলেন, সেখানে বাড়ি করলেন, মতান্তরে 2টি বাড়ির মালিক উনি। আর থাকতেন ভাড়া একটি রুমের ছোট্ট পরিসরের মধ্যেই। তার বোনটিও মরে গেছে, সেই বোনের মৃত্যু হয়েছে প্রায় 20 বছর আগে। ভাগ্নিকে নিয়েই থাকতেন, ভাগ্নেও বয়সে আমারই সমসাময়িক। আমি আজও পর্যন্ত উদ্ধার করতে পারলাম না তার এই কষ্টের জীবনযাপনের কারণটি কী, এই কৃপণতার কারণটি কী, এতে করে উনি কী অর্জন করলেন। নিজে যেই বাড়ি করলেন, যেই কষ্ট করে বাড়ি করলেন, সে বাড়িতে একটি রাতও উনি থাকেননি, একটি রাতের জন্য উনি সেই বাড়িতে যেয়ে ঘুমাননি। তাহলে এই কৃপণতার কারণটি কী, এইভাবে নিজেকে ধ্বংস করে দেওয়ার কারণটি কী? টাকা কি লোভ, না নেশা? যেটাই হোক, নিজের জীবনের চেয়ে তো বড় কিছু নয়। একটা মানুষের প্রয়োজনীয় খাদ্যটুকু গ্রহণ করতে পারবে না, বা গ্রহণ করবে না, ইচ্ছা করে গ্রহণ করবে না, তার হাতে টাকা থাকার পরও। এটাও হতে পারে। এই কঙ্কালসার দেহটি নিয়ে আর উনি চলতে পারছিলেন না। 3 তলায় থাকতেন, 3 তলার সিঁড়ি বেয়ে নিচে নামতে পারতেন না। আবার নিচে নামলে উনি 3 তলায় উঠতে পারতেন না কারো সাহায্য ছাড়া। কেন? এটা কি কোনো সুন্দর জীবন হলো? শেষ পর্যন্ত ওনার সাথে আমার দূরত্ব তৈরি হয়েছিল শুধুমাত্র এই কৃপণতার জন্য। আমি কোনোভাবেই পছন্দ করতাম না ওনার এই কৃপণতা। যেহেতু আপনার সংসার হয়নি, আপনার কোনো পিছুটান নেই, আপনার সন্তান নেই, আপনার পরবর্তী কোনো প্রজন্ম নেই, তাহলে কেন আপনি এই কৃপণতা করছেন? কৃপণতা করতে 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 তার চেহারার ভিতরে একটা অসুন্দর একটা প্রভাব পড়ে গেছে। দেখলে তাকে ভয় লাগতো। দাঁতগুলো বেরিয়ে গেছে, শরীরের হাড়গুলো বেরিয়ে গেছে, গলার হাড় বেরিয়ে গেছে। এই টাকা দিয়ে শেষ পর্যন্ত ওনার কী হয়েছে? ওনার মৃত্যুর পরে এই টাকা কি কোনো কাজে লেগেছে? আমি জানি না।